আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের ৭৬ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। জাস্ট ইমোজিন, পুরো শহর জানে তোর মা বুড়ো বয়সে পালিয়েছে, মান সম্মান শেষ। আবার সেই মাকে তুই নিজের হাতে মেরে দিয়েছিস, নিজের হাতে অজান্তেই তোর হাতে তার মা সবচেয়ে ভালোবাসার মানুষটির মৃত্যু, সন্তানের হাতে একজন মায়ের মৃত্যু। এই সুখ হৃদয়ে বয়ে বেড়ানোর মতো ভারী কিছু পৃথিবীতে আছে? অসহায় উত্তাপে জ্বলতে থাকা ইফরাদের হঠাৎ জ্বলে ওঠে। কিছু প্রভুব আছে, আইনের লোকে প্রভুব খুঁজিস, কোথাও খুঁজে নিস তোর মাকে, কোথাও পেয়েছিস, পুরো দুনিয়ার তন্ন তন্ন করেছিস, কই তোর মা? যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার পুরো ফোনের একটা এজিট কাভার আছে, ওইটা নিয়ে আসার ব্যবস্থা কর, ওই কারে সব রেকর্ড আছে। তোর মা ছিল শাহজাহানের গাড়িতে, আল্লাহর কসম, কিন্তু তুই গাড়ি খাদে ফেলে দিয়েছিস, ওদের সাথে তোর মাও মারা গিয়েছে। বুকের আগুনে ছাই চাপা দেয় ইফরাত, বুক পুড়িয়ে উঠে অসহায় ব্যথাকে উপেক্ষা করতে করতে গলায় বলে, সম্রাট শাহজাহানের কল রেকর্ড রেখে দিয়েছিস? আগের থেকে ৬ নাম্বার করার প্ল্যান ছিল নাকি? আরে তোর নতুন বউ, সরি তখন তো বউ ছিল না, তোর মতো তীব্র চতুর পুলিশ অফিসারের অন ট্রিপ থাকাকালীন সিনথিয়ার ইবনাকে যদি সবার চোখের সামনে দিয়ে চট্টগ্রামে পৌঁছে দিতে পারি, তাহলে সম্রাট শাহজাহানকে দিতে পারতাম না ওইখানেই ৬ নম্বর। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি চাইনি মিসেস রেদওয়ান রহমান মারা যাক, কিন্তু হাতে তো কিছুই ছিল না। ওরা যে করে হোক গুপ্ত ঠেকা থেকে বের করতে বলেছিল, না হলে কিছু পেপারস ডকুমেন্ট অ্যাক্সেস আমাকে দিত না। তাছাড়ানো ব্যবস্থা করেছিলাম, জিনিসপত্র বুঝিয়ে নিয়ে আবারও ধরার ব্যবস্থাও করেছি। তবে তুই যে আমার কাজ এতটা এগিয়ে দিবি, ওদের পুরো উপরে পাঠিয়ে দিবি, আমার এই অন্ধকার জগতের বস বানিয়ে দিবি, সত্যি ভাবিনি। ইস, সেই আগের মতো বলতে ইচ্ছা করছে, আই লিভ ফর ইউ মাই বয়। ইফরাত বিড়বিড় করে বলি আওড়ায়, কিছু বললে মাফিয়া ডিয়ার? তোর জানে ভয় লাগছে না? না একটু না, আমার কষ্ট হচ্ছে, আমাকে এত বড় উপকার করে দিলি, কিন্তু তোর জন্য কিচ্ছু করতে পারলাম না রে। কি একটা জীবন নিয়ে গেলিম, যেন সত্যিটা তুই আমার বাবাকে বলতে যাবি, তখন সবটা সামনে চলে আসবে, আর একদিন না একদিন তোর জানতেই পারবি মিসেস সিনথিয়া ইবনে সম্রাট শাহজাহানের মেয়ে। আরে খুব শীঘ্রই তোর জীবনে আধার ঢেকে যাবে, ঘন কালো আধার, সারা জীবন আফসোস করে বেঁচে থাকা যায়, জ্বলে পড়বে, কাউকে বলতে পারবি না, না এবার আর বউটাকেও রাখতে পারবি না মাই সন। গরম হয়ে ওঠার রক্তের ধাপনে ক্রমে আগুনের মতো উত্তাপ হয়ে ওঠে ইফরাদের শরীর, রক্তবর্ণ ধারণকারী কান দুটো দিয়ে ধোয়া বেরছে, বুকের মধ্যে অনবরত চলছে তাণ্ডব। মাকে উপরে পাঠালো, বউটাকেও খেয়ে দিল, দফায় দফায় বুকের মধ্যে ধোয়া আসে। ফুলে উঠা ইফরাত শক্ত পা দিয়ে লাথি দেয় প্রজপ রঞ্জনের ভাস কপালে, শক্ত বুটের শক্তিশালী আঘাতে তগ্রখান ফেটে যায় প্রজপ রঞ্জনের কপাল, তীব্র ছুটি রক্ত ছিটকে ছিটকে পড়ে, শান্ত ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে রাখা নির্মম বিদ্রোহী রূপ। হাতের মুষ্টির ওপর ফুলে ওঠা রক্তের উত্তাপ প্রবাহে হিসফিসিয়ে উঠে ইফরাত, শক্ত মুঠিতে দফায় দফায় আঘাতে হানে তীব্র ইফরাদের, শক্ত মুষ্টির আঘাতে কয়েক মিনিটের কাপে পা পা শব্দ শুনতে পায় প্রজপ রঞ্জন সরকার, এলোপাতারি পায়ের লাথি দেয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় প্রজপ রঞ্জন সরকার। অতএব ইফরাদের ব্যাগতি অবস্থা পর্যবেক্ষণ করে লোহার শিল এর দরজা খুলে দ্রুত গতিতে ভিতরে প্রবেশ করে জাবির। নিয়ন্ত্রণহীন রাগে ফুঁসতে থাকা ইফরাদের হাড়ে পা হাত দুটো ছাড়াতে ফাঁসতে থাকে প্রজপ রঞ্জন। তবে প্রলয় এখনো মহালয়ের রূপ নিয়ে অবচিল পায়ে বিশেষ প্রজপ রঞ্জন গলা, সমস্ত শরীরের রাগ ঢেলে দিয়েছে ক্রমেই। জাবির দ্রুত গতিতে সমস্ত শক্তি ঢেলে সরাতে চাই ইফরাতকে, তবে হৃদয়ের পড়তে পড়তে চলতে থাকা যন্ত্রণা উত্তাপে মহালয় ধারকারী ইফরাতকে নড়ানো যাচ্ছে না কোনোভাবে। প্রজপ রঞ্জন হাঁসফাঁস গলায় উঠে গিয়েছে মৃত্যুর নীলাখেলায়। জাবিরের অনুরোধের মিশ্রিত গলা বলে, স্যার মরে যাবে, ছেড়ে দিন স্যার, নিজের কাজে নিশ্চিত, মানুষটি এখন জ্বলন্ত অগ্নি, তাকে রুক্ষবার ক্ষমতা কারণে। জাবির একবার পা ধরে আরেকবার পাঁজরের হাত রেখে বিনয়ের সাথে ইফরাতকে পিছনের দিকে ঠেলে ইফরাতের পায়ের তলা চাপা বাড়ে। খুব খুব করে কেসে উঠে প্রজপ রঞ্জন সরকার। জাবির নিজের সাথে তালিয়ে ভাবে, রাগকে কেবল থামানো যায় ভালোবাসা দিয়ে, ইমোশন দিয়ে। হাত পা ধরে জড়িয়ে যাবে, অতএব ছেড়ে দিন স্যার প্লিজ, অনেক কিছু জানার আছে স্যার, এই মানুষটাকে এভাবে শেষ করলে তো হবে না, এত সহজে মুক্তি দিবেন? এমন শাস্তি একে দেওয়া হোক, একদিন বাঁচার জন্য মৃত্যু চাইবে, এই মানুষটা ছেড়ে দিন স্যার। এরপরই উত্তপ শরীরে প্রবাহিত রক্তস্রোতে মিশিয়ে এক টুকরো বরফ চাপা ঢিল হয়ে আসে। তবে রাগে কাঁপতে থাকা বলিষ্ঠ শরীরের বিলাসকারী মানুষটির কণ্ঠে ঝরে তীক্ষ্ণ ও শিখা, এগের গর্জনের চেয়েও ভয়ানক কণ্ঠদার।
সব ধ্বংস করে ফেলেছে, কয়েকটা পরিবারকে শেষ করে ফেলেছে ও। আই নো স্যার, প্লিজ শান্ত হন প্লিজ। আমাদের দেশের ভালো ক্রিকেট খেলা এমন অনেক প্লেয়ার আছে যারা দেশের সুনাম ধরে রাখে। ওদের মতো মুখোশধারী ব্ল্যাকমেল অথবা ছাড়চুলো অনেকেই পা দেয়। এরপর ক্যারিয়ার শেষ। একটা ব্ল্যাক ক্যারিয়ার ছিল রাফসানের। তার নিজের দোষ তো নিজেই আছে, তবে নিজের হাতে ছেলেটিকে নষ্ট করেছে এই ড্রাগস। সদ্য জীবন উপভোগ করতে থাকা তরুণদের শুভ ফুলের মতো মতো কত সুন্দর জীবন স্বার্থ করে নষ্ট করেছে। অথচ দেখুন এর কি অবস্থা, নেই বিন্দু পরিমাণ অনুতপ্ততা। মাকে শেষ পর্যন্ত এরা ছাড়েনি। বিষয়টা খুব ক্রিটিক্যাল। তবুও শান্ত হন স্যার, কথাটুকু বলেই উঠে দাঁড়ায় জাবির। রাগে ক্ষিবে যন্ত্রণার মাথায় টন ব্যথায় ইফরাত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পরপর কয়েকবার পায়ের আঘাত করে প্রচুরঞ্জনের পেটে শক্ত আঙুলের হাতের বদলে আঁকড়ে ধরে জাবির ইফরাতকে। উৎপশরীর অতএব মাথার বুকে ঠেকিয়ে পিছনে নিয়ে যায় পুরো অগ্নিশিখাকে। তারপর বসিয়ে দেয় দেওয়ালের চেয়ারে। ফুসফুস করে শ্বাস ফেলে মানুষটি চেয়ারের শরীর এড়িয়ে শক্ত নিজের চুলগুলো খামচে ধরে। অদৃশ্য ধোঁয়া কাপা কপালে চুয়ে উঠে ঘাম। জাবির পানি এগিয়ে দেয়, তারপর বলে কন্ট্রোল কন্ট্রোল স্যার। লোহার অন্ধকারে শিলে চেয়ারে মাথা নুড়ে বসে আছে রাফসান। পরাকান্ত্রিক শরীরের ধাপুট নুড়িয়ে গিয়েছে অনুতৃপ্তই। ফেলে আসা সময় এক টুকরো ভালোবাসা নামক আলোর আধারে ডুবিয়ে ভাবশীলীনভাবে সময় অতিবাহিত করে এখন যে উপলব্ধি মনে উপড়ে পড়ছে, সেই দৃশ্য ব্যথায় সে জর্জরিত। সহায় খোলা যায় লোহার শিল, আর শেলের কাজ আওয়াজে মাথা তুলে তাকায় রাফসান। চোখের সামনে তেজি চেনা পরিচিত মানুষটাকে দেখে আগের মতো রাগ হচ্ছে না, বরং হৃদয়ে দুর্বল উঠেছে। কুসানো হয়ে উঠে দাঁড়ায় রাফসান। লোহার সেলের ভিতরে চেয়ার দেয় একজন সহকর্মী। ইফরাত চেয়ার টেনে বসে। নিচুর নীরব রাফসান শক্ত খোলাসা প্যান্টের যেন ঝুরঝুর করে বালির মতো ঝরে পড়ছে। ইফরাদের উক্ত গলাটা এখন স্বাভাবিক। মিস্টার রাফসান, আপনার সুন্দর স্বচ্ছ একটা কেরিয়ার ছিল। লাইফটা ব্রাইট হতে পারত। জীবনটাকে জটিল করে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। পুরোটা জীবন শুধু ছুটলেন, অথচ নিজেই জানলেন না কিসের পিছনে ছুটলেন। আমার ওপর আপনার প্রচন্ড রাগ, সেটাও একটি চিঠির ওপর ভিত্তি করে। আপনাকে কষ্ট দিতে চেয়ে আপনি নিজের মধ্যে একটা ক্ষত সৃষ্টি করলেন, যা এখন বয়ে বেড়াতে হবে সবে জীবনের অন্তিম সময় পর্যন্ত। এক লেসন দোয়া আমার সাথে যায় নাই। পার্সোনাল ইস্যু টান বেমানান, তবে কিছু কথা বলতে হয়। আপনি যখন জানবেন আপনার বাবা তার কর্মফলের বিষাণ হয়েছে, আর একজন সাইলেন্ট কিলিয়ার আপনার সাথে খেলা করছে, তখন আপনার অনুভূতি কেমন হবে? যাই হোক, জানতে এসেছিলাম সম্রাট শাহজাহানের জীবনের মরণের সাথে পার্সোনালি আমার কোনো যুগ নেই। কর্নেল রেদওয়ান রহমানের সাথে সম্রাট শাহজাহানের একটা আইন বোঝাপড়া ছিল। 10 বছর আগে তা সমাপ্ত হয়ে গিয়েছে। ধারণা করা হয়েছে 10 বছর আগে চট্টগ্রামের খাদে পড়ে কয়েকজন মানুষ মারা যান। সেখানে সম্রাট শাহজাহান হয়তো ছিলেন আমার সাথে, বরং রেদওয়ান রহমানের সাথে সম্রাট শাহজাহানের পার্সোনালি কোনো শত্রুতা নেই। যা জেনেছেন তা শুধু আপনাকে হাতে রাখার চেষ্টা। আপনাকে কাজে লাগিয়ে কেউ আড়ালে দুষ খেতে চেয়েছিল। আপনাকে হাতিয়ার করে কেউ একজন তার পাপে সম্রাটকে ফুলে ফেপে তোলার জন্য কাজে লাগিয়েছেন। তিনি সম্রাট শাহজাহানের কাছে মানুষ ছিলেন। তিনি আপনাকে চিঠি পাঠিয়েছেন আমার বিরুদ্ধে উস্কাতে। পার্সোনালি আপনার আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। মাঝখান থেকে দুটি জীবন নিয়ে আপনি হৃদয়দায়ী খেলা খেলছেন। কতটুকু শান্তি আপনার বরাদ্দ তাই আমি জানি না, তবে একটা ছোট ফুলের জন্মদাতা আপনি। আপনার রিকোয়েস্ট নয়, বাবার বাচ্চা বেঁচে আছে, সেই প্রতীক্ষেতে আমি কোনো একদিন আপনার সাথে তাকে দেখা করাবো, যখন আমার মনে হবে আপনার কাছে শুভ ফুলটা সেফ। নিস্তব নীরব শক্তশীল দেহ দুটো নীরব চোখে তাকিয়ে ইফরাতের তীব্র দৃষ্টি দুটোর দিকে। চোখটি হয়ে উঠে লাল রক্ত। নোনা জলে সোপে আসে ঝাপসা চোখ দুটোতে আকুতি নিয়ে বলে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হতে পারি, তবে আমার মেয়ে আমার কাছে সবসময় নিরাপদ। একজন বাবার কাছে সন্তান সবসময় সেফ স্যার। আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। আমার অনুতপ্তার প্রথম ছোঁয়া তো আমার মেয়েকে দেখেই শুরু। আইন কি শাস্তি দিবে? আমার শাস্তি হয়ে গিয়েছে তখনই যখন আমার সন্তানের মুখে বাবা ডাক শোনার ইচ্ছায় আমার হৃদয় পুরে ছাই হয়ে গিয়েছে। অপেক্ষার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে স্যার? আমার মেয়েকে একবার কাছে দিন, একটা আবার স্পর্শ করতে দিন, একটু আদর করতে চাই। আই নো ট্রাইম। এর চেয়ে বড় শাস্তি হবে না আমার জন্য। আমার অপেক্ষার পথ এতদিন দীর্ঘ করবেন না। আমি প্রথম পৃথিবীর সমস্ত রাগ, সমস্ত পাওয়া না পাওয়া হিসেবে চুকিয়ে দিয়েছি। পৃথিবীর কোনো সত্যি জানার ইচ্ছাই আমার আর নেই। আমার বাচ্চাটাকে আমার বুকে দিন। একটা ছোট্ট বোনের প্রতীক্ষায় থাকতে থাকতে জীবনে যে প্রলয় ঘটে গিয়েছে, বোনটাকেও দীর্ঘ বছর দেখিনি। আমার বাচ্চাটাকেও পাবো না। যখন রাস্তায় ঠেলে দিয়েছিলেন, বাচ্চা সহ আরেক
আরেকজনের বোনকে। ভালোবাসা পাইনি তখনও, তাই ভালোবাসতে পারিনি। নিজের সন্তান থাকার যে অনুভূতি ওইটাও বুঝতে পারিনি। বাবা ডাকলে যে এমন লাগে তা জানতাম না স্যার। হোয়াট এভার, আই হ্যাভ টু গো। ট্রাস্ট মি, ও আমার কাছে সেফ। আমি ওকে একবার জড়িয়ে ধরবো, ও একবার পাপা ডাকবে, ব্যাস আর কিচ্ছু চাই না। নির্দয় লোহা শক্ত হৃদয়ের মানুষটি আবেগীয় সকল কথায় উপতে উঠে দাঁড়ায়। আবেগ শুনে গলে যাওয়ার মতো মানুষ অদ্ভুত ইফরাত না। অপর পৃষ্ঠের তেজি উত্তাপ বিলীন হয়ে যাওয়া রাফসানের চোখ ভর্তি জল। যে বলবান হাতে দপ্তে শত শত মাফিয়া কবুল হয়েছে, নিজের সে অগ্নিরূপ ধাপট মাটিতে মিশিয়ে দুহাত জুড়ে করে দাঁড়ায় আবুরো। গলার সুরে কেবল আকুলতা, অসহায়তা। এক অসহায়তার পিতার থেকে তার সন্তানকে দূরে রাখবেন না, তাহলে আমার বাচ্চাটাকে দেখার তৃষ্ণা আমি মরে যাব স্যার। আমি হাত জোর করছি, আমার জেল ফাঁসি যাই হোক না কেন, আমার বাচ্চাটাকে আমার কুলে দেন, একটু আদর করতে দেন। বাচ্চাকে কাছে না পাওয়ার চেয়ে যন্ত্রণা, চেয়ে ভয়ানক যন্ত্রণা মনে হয় দ্বিতীয়টা নেই। এই সময় আবেগে যদি আমি মরে যাই, আপনি কি অফিসিয়াল রুলস ব্রেক করতে বলছেন? রুলস অনুযায়ী এক্সপোর্ট হওয়ার পরে আপনার শুভাকুল কাঙ্ক্ষিত আপনার সাথে দেখা করতে পারবেন। সব কি এখন অবধি হার্ট করা যায়? পার্সোনালি কথা বলতে আমি এখানে আসিনি মিস্টার রাফসান। পৃথিবীর কত কিছু রুলসের বাইরে হয়। স্টপ, ডোন্ট ইগনোর লিমিট। আপনি ভুলে যাচ্ছেন আই হভ এম। আমি এটাও ভুলে যাচ্ছেন আপনি কে আর আপনি কোথায় আছেন। বলে সব অপেক্ষা করে দ্রুত পা ফেলে ইফরাত। ঠিক ওই সময় পুরো দুনিয়ার নিয়ম নীতি আপন ভুলে সে তেজিহিংস নিজের সমস্ত ক্ষমতা দাপট নুড়ে দিয়ে পা জড়িয়ে ধরে ইফরাতের। একটু কি নরম হওয়া যায় না স্যার? বাচ্চাটাকে দেখার তৃষ্ণা আমার ভিতরটা ফেটে যাচ্ছে স্যার। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।